সো আসিফ মাহমুদ তো মন্ত্রী এমপি আপাতত কিছুই না, সেফ এক্সিট কবে নিচ্ছে? আমার এটা অনেক ধরনের রিউমার আছে, অনেক ধরনের কথাবার্তা দেখতে পাই। ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকলে দেখি যে কেউ না কেউ লিখতেছে বিভিন্ন ধরনের কথাবার্তা। বাট আমরা তো এর থেকেও অনেক, মানে এটা তো আমাদের জন্য কিছু না, গুড পলিটিক্যাল টাইম। এবং জুলাই গণঅভ্যুত্থানের পর আই থিঙ্ক যতই খারাপ পরিস্থিতি হোক, বিরোধী দল বিরোধী মতের ওপর দমন পীড়নের যেই সময় আমরা পার করে এসেছি, সেটা হয়তো বাংলাদেশ আর কখনো দেখবে না, এটা আমরা আশা করি আর কি। অ্যান্ড জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রতিদিনই মনে হয়েছে আজকেই হয়তো শেষ দিন। যখন ঘুম হয়েছে তখন মনে হচ্ছে এখান থেকে আর ফেরার হয়তো সুযোগ নেই। তারপরে ডিবিতে ছিলাম, খুবই খারাপ পরিস্থিতি ছিল। ডিবি থেকে বের হওয়ার পরে আবার এক দফা, তারপর 5ই আগস্ট সকালেও মনে হচ্ছিল যে মারা যেতে পারি। তখন আমার সাথে 2-3 জন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। তারপর তো গণঅভ্যুত্থান সফল হয়। তো ওই ক্রাইসিস মোমেন্টগুলোতে তো আমরা কখনো এক পাও পেছনের দিকে দেই নাই, ওইরকম সিচুয়েশনে। তো আই থিঙ্ক এর এমন কোনো পরিস্থিতি জীবনে আর বাকি আছে, যে এমন কোনো পরিস্থিতি আর আসবে যেটা আমাদেরকে পিছপা হতে কিংবা পালিয়ে যেতে বাধ্য করতে পারে। অ্যান্ড আমার একটা কমিটমেন্ট আমার কান্ট্রির প্রতি, মানুষের প্রতি, অ্যান্ড স্পেশালি যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ডাকে সাড়া দিয়ে জীবন দিয়েছে, তাদের এবং তাদের পরিবারের প্রতি, যে তাদের জন্য আমরা সবসময়, অ্যাটলিস্ট আমি সবসময় কাজ করে যাব। কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। দ্যাটস সো বোল্ড। পলিটিক্সের কথায় আবার আসবো, আপাতত একটু ইউটার্ন নেই, কারণ পলিটিক্সের কথা বলে দেখলাম আসিফ ভাইয়ের মুখটুক গম্ভীর হয়ে যাচ্ছে। এই হাসিটা, এটা সবাই দেখতে চায়। সো গ্রাম দেশের মানুষের মতো একটা প্রশ্ন করি, এটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানতে চায়, আসিফ ভাই বিয়ে কবে করবে? আমি বিবাহিত এখন। তাই? সত্যি? আমার বিয়ে হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করি নাই ফর মানে আমার ওয়াইফেরও ডিসিশন ছিল, আমাদেরও ডিসিশন ছিল যে আপাতত পাবলিকলি করবো না, কারণ অনেক ধরনের নোংরামি হয় এগুলো নিয়ে, অ্যান্ড অনেক ধরনের ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে এই তো। বাট এটা তো আর বেশি দিন রাখা যায় না, আজকেই প্রথম বললাম আর কি পাবলিকলি। আমি তো স্পিচলেস হয়ে গেছি, কি বলবো বুঝতে না। কংগ্রেচুলেশনস বাই দ্য ওয়ে। অ্যান্ড হু ইজ দ্য লাকিয়েস্ট বাই দ্য ওয়ে, বলা যাবে? আই থিঙ্ক পরিচয় পাবলিক করা ঠিক হবে না, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার খুবই নোংরামি হয়। আজকেও আমরা দেখলাম, আজকেও সকালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ে, তাকে নিয়ে এক ধরনের নোংরামি হলো। সো এই কারণে আসলে ফ্যামিলিও ভয় পায় যে আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, অ্যান্ড এই ধরনের বিষয়গুলো আসলে ফ্যামিলি পরিচিত না, অ্যান্ড তারা আসলে এই ধরনের জিনিসগুলো ফেস করে অভ্যস্ত না। ফলে এক ধরনের শঙ্কা থাকে যে এটা হলে কি হয় না হয়। তো এই জন্য পাবলিক করা হয় না এর আগে। কিন্তু বিয়ে তো একটা ভালো জিনিস। আমি যদি লাস্ট বাংলাদেশের কোন পাবলিক ফিগার বিয়ে গোপন রেখেছিল, সেটা হচ্ছে শাকিব খান। এরপরে মানে আপনি 8 মাস ধরে বিয়ে করে সেটা গোপন রাখছেন। তো বিয়ে তো একটা ভালো জিনিস। গোপন রাখা না, এটা আমি আপফ্রন্ট নিজে থেকে বলি নাই, আর আমাকে কেউ কোশ্চেনও করে না এইভাবে। সো আজকে কোশ্চেন আসলে এই জন্য আই থিঙ্ক যে থ্যাংক ইউ। তো কেমন যাচ্ছে বিবাহিত জীবন? খুব একটা ভালো যাচ্ছে বলা যাবে না, কারণ এক তো বাসায় সময় দেওয়া সম্ভব হয় না। প্রায় দেখা যায় 17 ঘন্টা 18 ঘন্টাই অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, এটা বলতে হবে। কি রে, এটা তো ভেবে বলার কি আছে? মিথ্যা কথা বলা যাবে না। এটা মিথ্যা বলার জন্য ভাবতেছি না, এটা মূলত আই থিঙ্ক এটা এক ধরনের ফিউশন অফ অ্যারেঞ্জড এন্ড লাভ বোথ। ওকে, একটু শুনি না প্লিজ। আচ্ছা, পরিচয় বলতে হবে না, স্টোরিটা শুনি। স্টোরি খুব বেশি ইন্টারেস্টিং না। হাঁস খেতে গিয়ে দেখা হয়েছিল? না, হাঁস খেতে যাই আমি সাধারণত, যেতাম আর কি। আচ্ছা, এখন জান না? এখন আসলে সময় করে উঠতে পারি না, তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি যাওয়ার। আমার সম্ভবত সোশ্যাল মিডিয়াতেই পরিচয় হয়, বাট খুব বেশি সময় নেই আমার মনে হয় যে প্রায় পরিচয়ের 25 দিনের মধ্যে আই থিঙ্ক। এই জন্য আমি বলছি যে কাইন্ড অফ ফিউশন। তারপর ফ্যামিলির মধ্যে কথা হয়, দুই ফ্যামিলি কথা বলে ফাইনাল করে ফেলে দেন। আচ্ছা, তখন সো বড় করে অ্যানাউন্সমেন্ট, মানে অফিসিয়ালি পাবলিশ তো হয়েই গেল আজকে এপিসোড দেখার পরে। তারপরে কি প্রোগ্রাম, গ্র্যান্ড রিসেপশন এগুলো দেখবে মানুষ, নাকি ওইটাও প্ল্যান নাই? ওইভাবে মাথায় নেই এখনো, দেখি করা যায় কিনা। ঠিক আছে, ইউটার্নটা নিয়ে কি ভালো করলাম না, একটা আসল জিস্ট বের হয়ে আসলো। সো আবার ব্যাক টু দ্য পলিটিক্স। আপনাকে আমরা দেখলাম, আপনি এমন একটা ক্রুশাল মোমেন্টে বাংলাদেশের একটা জায়গায় বসলেন, যেখানে আসলে সবচাইতে কি বলে এটাকে, একটা এলোমেলো সময়, সবাই খুব টেম্পার্ড, সবাই আসলে বুঝতেছে না কি করবো। ওই সময় আপনি গেলেন এবং ছাত্রদেরকে উপদেষ্টা হিসেবে বসানো নিয়েও আমরা অনেক আলোচনা সমালোচনা শুনেছি। এবং আপনিও বন্ধু হয় কখনো চিন্তা করেন নাই যে আজকে কয়েকদিন পরে গিয়ে আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বসে যাবেন। আমি যেটা শুনেছি, আপনার ছোটোবেলায় আর্মি অফিসার হওয়ার অনেক ইচ্ছা ছিল, লিডার হওয়ার একটা ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। হাউ ওয়াজ ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স যখন, যেমন ধরেন আমরা যারা ম্যাঙ্গো পিপল, আমরা তো ধরেন দূর থেকে অনেক গালিগালাজ করি, আরে অ্যাডমিনিস্ট্রেটিভ এইটা পারতেছে না, ওইটা পারতেছে না, ওরা চাইলেই সম্ভব, আমরা এটা বলি। আপনিও তো ওই কাতার থেকে ওইখানে গেলেন, তবে যাওয়ার পরে কি মনে হলো আসলে সমস্যা কোথায় আমাদের, আমরা কেন ঠিক হতে পারি না অ্যাডমিনিস্ট্রেটিভভাবে? প্রথমে যখন দায়িত্ব পাই সাধারণভাবে স্বাভাবিকভাবে, এর আগে তো আর এক্সপিরিয়েন্স ছিল না, ডিরেক্ট ক্যাম্পাস থেকে সচিবালয়।
প্রথম দিকে তো মনে হচ্ছিল যে যাই করতে যাই সবকিছুতে এক ধরনের ব্যুরোক্রেটিক বাধা আসে বা এক ধরনের জটিলতা করা সম্ভব না। তারপরে আমি চিন্তা করলাম যে একটু জিরো থেকে শুরু করা উচিত, আগে নিজের জিনিসগুলো বোঝা উচিত। আমি যদি নিজে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলে, কিভাবে একটা কাজ এক্সিকিউট করা হয় সেটা না শিখি, তাহলে আমাকে এই আমলারা ঘুরাবে তাদের মতো করে। আমি যখন একটা ডিসিশন নিতে যাবো তখন তারা তার ইন্টারেস্ট ওইখানে ঢুকবে, এটা করা উচিত কি উচিত না, সে তার ডিসিশন ওয়াইজ আমাকে বললো যে স্যার এটা তো করা যাচ্ছে না, ওইটা করা যাচ্ছে না, এটাতে এই জটিলতা, ওইটাতে ওই জটিলতা। তখন আমি নিজে একটু শেখা শুরু করলাম। তখন আমি একটু জুনিয়র লেভেলের যারা আমলা আছে, যেমন প্রায় 4-5 ধাপ নিচে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, এই পর্যায়ে যারা আছে তাদের সাথে একটু পার্সোনালি কমিউনিকেশন করে কথা বলে একটু শেখার চেষ্টা করলাম যে কীভাবে হয়, কীভাবে ওয়ার্ক করে। সাপোজ আমাদের একটা প্রবলেম ছিল যে চাকরির পরীক্ষা দিতে গেলে ওইখানে ফি অনেক বেশি ছিল, 1400 টাকা, 2000 টাকা। যারা বেকার তাদের তো দেখা যায় মাসে 4-5টা জব এক্সাম দিতে হয়, তো তারা টিউশন করে চলে কোনো মতে, 8-9 হাজার 10,000 টাকা চলে যায়। তো এটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যখন ক্যাম্পাসে ছিলাম। যখন গভর্নমেন্টে গেলাম তখন এটা তো সলভ করতে হবে। এবার এটা সলভ করতে গেলাম যে এবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলছে এটা হবে না, এটা করা যাবে না, এটা তাহলে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা হস্তক্ষেপ হবে, তাদের তো খরচ আছে, এটা আছে, ওইটা আছে, নানা ধরনের প্রবলেম। তারপরে খোঁজ নেওয়া শুরু করলাম যে আসলে কেমন খরচ হয়, আসলে যেই প্রতিষ্ঠান চাকরির পরীক্ষাটা নিচ্ছে তার এটার জন্য ফান্ড আছে কিনা, সে নাকি এই টাকাটা সে তার পরীক্ষার্থীদের থেকেই উঠাইতে হবে। তখন অনেক কিছু বের হলো। তখন জুনিয়র অফিসারদের সাথে কথা বলা শুরু করলাম যাদের আসলে ইন্টারেস্ট নাই এই জায়গাগুলোতে। ফলে সে আমাকে আসল কথাটা বললো যে এটার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ডই থাকে রিক্রুটমেন্টের জন্য, তাহলে সে আবার পাবলিকের থেকে টাকা নিচ্ছে কেন। তারপরে আমরা ফাইন্ড আউট করলাম এটা চাইলে জিরো করা সম্ভব, কিন্তু একেবারে 1400-2000 থেকে জিরোতে নিয়ে আসলে এটা এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বা যারা এই টাকাটা নিত বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের তাদের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হওয়ার বা তাদের এক ধরনের বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনা ছিল। দেন অনেক কষ্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কাজ করে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন তখন মুখলেস ভাই, উনি হয়তো এখনও আছেন, এখন জনপ্রশাসনে নেই, উনি মনে হয় পরিকল্পনায় আছেন অথবা পিআর লেগেছেন, শিওর না আমি। তো উনি খুব হেল্প করতেন। তারপর এটা আমরা 200 টাকার একটা বার সেট করতে পারলাম যে কেউ চাকরির পরীক্ষার জন্য 50 থেকে 200 টাকার বেশি নিতে পারবে না। তো সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন এইভাবেই ওয়ার্ক করে। আপনি ভালো কিছু করতে গেলে প্রথমে আপনাকে বলে দেবে এটা সম্ভব না, এটা হবে না, কারণ এটার এই বাস্তবতা আছে, এই বাস্তবতা এটা নিতে হচ্ছে, আর এটা তো এমনি 50 বছর ধরে চলে আসতেছে না, নিশ্চয়ই বাস্তবতা আছে। এই লজিকগুলো বোঝানোর চেষ্টা করে। তো ইফ ইউ আর নট উইলিং টু ডিগ ডাউন, ইউ ক্যানট সলভ দ্যাট প্রবলেম। তো ওইটা সলভ করতে আমার 6 মাস লেগে গেছিলো। কিন্তু বাইরে থেকে আমার কি মনে হতো, এটা বললেই তো হয়ে যায়, মনে হয় আমার মনে হতো ফোন দিলে হয়ে যায়। হ্যাঁ, ফোন দিলেই হয়ে যায়। আসলে এইভাবে ওয়ার্ক করে না আর কি। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে খুবই ডিটেল ওরিয়েন্টেড অ্যান্ড স্পেসিফিকলি ডিগ আউট করে কাজ বাস্তবায়ন করতে হয়, হুইচ ইজ টাফ আর কি, আমাদের মতো যারা পলিটিক্যাল ক্যাপাসিটি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে যায়।